আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আমাদের ধারাবাহিক সিপিসি তে প্রথম ক্লাসে আমরা মোটামুটি 1 নম্বর সেকশন থেকে নিয়ে 100 সম্ভবত 95 পর্যন্ত দেখেছিলাম। তো আজকে পরবর্তী অংশটা দেখব। তো এই দুটো ক্লাসের মাধ্যমে আমাদের সিপিসির ধারার অংশ কমপ্লিট হবে। তো আমরা গত ক্লাসটা সহ আজকে একটু সামারি করে দেই। অলরেডি আমরা একটা পিডিএফ আপনাদেরকে দিয়ে দিয়েছি, ওইখানে মোটামুটি ইয়েলো কালার করা আছে, ওইটুকু দেখলেই আপনাদের জন্য যথেষ্ট। বাকি ধারার অংশ থেকে অন্য কিছু কিন্তু দরকার নাই। তো প্রথম থেকে জাস্ট আমরা আরেকটু স্মরণ করায় দেই আপনাদেরকে, কারণ সিপিসির ধারার অংশটা থেকে মোটামুটি 20টা এমসিকিউর মধ্যে 6টা থেকে 7টা আশা করা যায়, বাকি 12 থেকে 13টা আদেশ থেকে কিন্তু আসে। তাহলে এই ধারার অংশটাতে আপনি 2 দিনের বেশি সময় দিতে পারবেন না, সময়টা বেশি দিতে হবে আদেশের অংশে। তো যাই হোক, আমরা গত ক্লাসে যেটা পড়েছি সংক্ষেপে একটু সামারি করার চেষ্টা করি, যাতে আপনি পড়ার সময় যাতে সেটা আপনার একটু মনে থাকে, আপনি যাতে ভুলে না জানেন। যত চর্চা করবেন, যতবার রিভিশন দিবেন, যত একটু লিখবেন, তত সেখান থেকে ভুল ভ্রান্তি সেগুলো বের হবে। তো ডেফিনেশন থেকে আমরা বলে দিয়েছি শুধু 3টে ডেফিনেশন পড়বেন, একটা হচ্ছে ডিক্রি, একটা হচ্ছে এলআর, একটা হচ্ছে মিনস প্রফিট। ডিক্রি, দুইটা জিনিস ডিম ডিক্রি আর দুইটা ডিক্রির অন্তর্ভুক্ত হয় না। আর ডিক্রি মানে আদালতের লিখিত চূড়ান্ত সিদ্ধান্ত বিরোধীয় বিষয় সম্পর্কে পক্ষদ্বয়ের অধিকার রিলেটেড, এতটুকুই যথেষ্ট, আর কিছু আমাদের দরকার নাই। ডিক্রি দুই প্রকার হইতে পারে, প্রাথমিক অথবা চূড়ান্ত। এরপরে এলার যেটা ছিল, এলার হচ্ছে মৃত ব্যক্তির সম্পত্তি যিনি প্রতিনিধিত্ব করতে পারেন আইনগতভাবে, উনি এলার। মৃত ব্যক্তির সম্পত্তিতে যিনি হস্তক্ষেপ করতে পারেন অথবা রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টারে যারা মামলা করতে পারেন, এই 3 শ্রেণীর ব্যক্তি এলারের অন্তর্ভুক্ত। আরেকটা ছিল আমাদের মিনস প্রফিট, সেটাতে আমরা বলেছি যে একটা সম্পত্তি যখন অবৈধভাবে কেউ দখল করে খাচ্ছিল, ওই সময়ে স্বাভাবিকভাবে যে ইনকাম হইতো, চাই উনি ইনকামটা করুক অথবা না করুক, ওই ইনকাম প্লাস তার উপর সুদ, এটা হবে মিনস প্রফিটের অন্তর্ভুক্ত। তবে একটা কন্ডিশন হচ্ছে, উনি যদি কোনো উন্নয়ন ঘটায় সেখান থেকে অতিরিক্ত ইনকাম করে, ওইটা মিনস প্রফিটের মধ্যে আসবে না। এরপরে সরাসরি আমরা 6 নাম্বারটা পড়েছি, সেখানে আমাদের দেওয়ানি মামলার পেকুনারি ভ্যালু রিলেটেড আলোচনা করেছি। আমরা ওই যে অ্যামাউন্টটা মনে রাখবো, সহকারী হচ্ছে 15 পর্যন্ত, সিনিয়র হচ্ছে 25 পর্যন্ত, যুগ্ম হচ্ছে 25-এর উপরে। তো এই ধারার মূল কনসেপ্ট হচ্ছে পেকুনারি ভ্যালুর অতিরিক্ত কোনো বিচারক কোনো মামলা শুনবেন না। যদি শুনেন তাহলে এটা ল্যাক অফ জুরিসডিকশন হবে, অর্থাৎ এখতিয়ারবিহীন আদালত কর্তৃক রায় বলে গণ্য হবে। কারণ মাঝে মধ্যে আপনার এমসিকিউ দিতে পারে যে যদি পেকুনারি জুরিসডিকশন লঙ্ঘন করে যদি কোনো মামলা বিচার করা হয় ফলাফলটা কি হবে, তাইলে সেটা কি হবে, ডিফেক্ট অফ জুরিসডিকশন বলে গণ্য হবে। এরপরে 9, 10, 11 এই তিনোটা একসাথেই পড়বেন, বারবার পড়বেন। 9 নাম্বারটা বলে যে বিষয়বস্তুগত জুরিসডিকশন, অর্থাৎ দেওয়ানি আদালত কোন কোন মামলাগুলো শুনবে। এখানে সরাসরি একটা জেনারেল লাইন বলে যে সকল দেওয়ানি প্রকৃতির মামলা শুনবে যতক্ষণ তাকে সরাসরি অথবা পরোক্ষভাবে বারণ করা না হয়। আর একটা ব্যাখ্যা দেওয়া আছে, যে কোনো সামাজিক, যে কোনো ধর্মীয় যে পদগুলা, এগুলা আমাদের কি না নর্মালি দেওয়ানি মামলার বিষয়বস্তু না, কিন্তু যখন ওইটার মধ্যে কোনো সম্পত্তি বা পদের অধিকার নিয়ে বিরোধ ঘটবে তখন সেটা দেওয়ানি মামলার বিষয়বস্তু। আর 10 নাম্বারটা মনে রাখবেন, স্টে অফ সুট, আর একটা লেটিন নাম হচ্ছে রেস সাবজুডিস, মানে একটা বিষয়ে আদালতে মামলা চলমান আছে, ওই বিষয়ে আপনি নতুন করে মামলা তো দায়ের করতে পারবেন, কিন্তু মামলাটা কন্টিনিউ করবে না, বিচার হবে না, স্থগিত হয়ে থাকবে। আর 11 নম্বরে বলতেছে যে রেস জুডিকাটা মানে হচ্ছে দোবারা দোষ, অর্থাৎ উপযুক্ত আদালত কর্তৃক একই বিষয়, একই দাবি, একই পক্ষ, একই প্রকার টাইটেলের মধ্যে যদি একটা নিষ্পত্তি ঘটে, তাহলে পরবর্তীতে সেই বিষয়ে দ্বিতীয় কোনো মামলা চলবে না। যদি মামলা কেউ দায়ের করতেও আসে, রেস জুডিকাটায় সে বাড়িতে হবে। তো ওইখানে আমাদের 6টার মতো ব্যাখ্যা দেওয়া আছে, নিচের 3টা ব্যাখ্যা গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা, আর একটা হচ্ছে বিচারকের নীরবতা, আর একটা হচ্ছে প্রতিনিধিত্বমূলক মামলা। কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা হচ্ছে যেটা আপনি দাবি করতে পারতেন কিন্তু করেন নাই, আদালত ধরে নিবে, আপনার দরকার নাই। যেমন মিনস প্রফিট দাবি করতে পারতেন, ক্ষতিপূরণ দাবি করতে পারতেন, আপনি করেন নাই, মানে আদালত বলবে যে আপনি চান না, সেটা আপনার উপর রেস জুডিকাটা প্রযোজ্য হবে। আপনি একটা জিনিস চাইছেন, বিচারক রায়ের মধ্যে নীরব ছিল, নীরবতা সমান সমান প্রত্যাখ্যান, মানে বিচারক আপনাকে দেয় নাই সেই প্রতিকার। আর প্রতিনিধিত্বমূলক সুটের ক্ষেত্রে যদি একজন মামলা করে, মামলা হারুক অথবা জিতুক, ফলাফল যাই আসুক, বাকিদের উপর
আমাদের রিপ্রেজেন্টেটিভ টাইপের কি হবে, রেস জুডিকাটা প্রযোজ্য হবে, মানে তারা দ্বিতীয়বার কোনো মামলা দায়ের করতে পারবে না। এরপরে 15 থেকে 20 টোটাল একটানা পড়বেন। 15 নম্বরে বলে যে উপযুক্ত আদালত, ক্ষমতা সম্পন্ন আদালতের সর্বনিম্ন স্তরে গিয়ে মামলাটা দায়ের করতে হবে। আর 16তে বলে বিষয়বস্তু যেখানে স্থাবর সম্পত্তির মামলা সেখানে হবে। 17 বলে যে বিষয়বস্তু যদি একাধিক জায়গা হয় যে কোনো এক জায়গায় করেন। 18তে বলে যদি অনিশ্চয়তা ঘটে তাহলে একটা কন্ডিশন হচ্ছে এখানে একটা ডিক্লারেশন হবে, তারপরে মামলাটা গ্রহণ করা হবে। 19 হচ্ছে যদি মুভেবল প্রপার্টি হয় অথবা কোনো ব্যক্তি থেকে যদি ক্ষতিপূরণ আদায় করতে যান, এক্ষেত্রে দুইটা জিনিস হইতে পারে। একটা হচ্ছে কজ অফ অ্যাকশন, যেখানে অ্যারাইজ হয়েছে ওইখানে মামলাটা করতে পারেন, অথবা বিবাদী যেখানে বসবাস করে সেখানে মামলাটা করতে পারেন। আর 16 থেকে 19 যদি কোনো মামলা কাভার না করে জুরিডিকশন নিয়ে, 20 নম্বর হচ্ছে জেনারেল রুল, যে নর্মালি মামলার কারণ যেখানে হয় মামলাগুলো সেখানে হবে, অথবা বিবাদী যেখানে বসবাস করে, উপার্জন করে, ব্যবসা করে সেখানে মামলা দায়ের করা যাবে। এরপরে সরাসরি চলে যাবেন 24 নাম্বারটা, যে একটা মামলা ট্রান্সফার করার ক্ষমতা পাওয়া যায় 24 নম্বরে, আর একটা মামলা উইথড্র করার ক্ষমতাও পাওয়া যায় 24 নম্বরে, জাস্ট এতটুকু। 26 নম্বরের ক্ষেত্রে সাবসেকশন 2টা একটু মনে রাখবেন, যেহেতু এবার সংশোধনী এসেছে যে দেওয়ানি মামলা দায়ের হয় আরজির মাধ্যমে, আর সাবসেকশন 2 বলতেছে মামলার মধ্যে যেই ফ্যাক্টগুলো আপনি দাবি করতেছেন ওগুলো এফিডেভিটের মাধ্যমে প্রমাণ করবেন অবশ্যই। 27-এ শুধু এতটুকু মনে রাখবেন, 27-এর অধীনে কি করা হয়, ডিফেন্ডেন্টকে বিবাদীকে সমন দেওয়া হয়, আর 31-এর অধীনে সাক্ষীকে সমন দেওয়া হয়, জাস্ট এতটুকুই। আর 30টা একটু ভিতরে ভালো করে পড়বেন, যে আদালত কি করতে পারে, 3টা কাজ করতে পারে, ইন্টারোগেটরি, আর একটা হচ্ছে যে কোনো ব্যক্তিকে সমন, আর একটা হচ্ছে যে হলফনামার মাধ্যমে প্রমাণের আদেশ দিতে পারে। এখন কোনো ব্যক্তি যদি 30 ধারার আদেশগুলো লঙ্ঘন করে, সাথে 32টা পড়ে নেবেন যে আদালতের কাছে 4টা অপশন আছে, যে কোনো একটা অপশন সে প্রয়োগ করতে পারে। 500 টাকা জরিমানা করতে পারে, গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে, বন্ড সিগনেচার করাইতে পারে, না করলে জেলখানাতে তাকে প্রেরণ করতে পারে, তার সম্পত্তি অ্যাটাচ করে বিক্রি করতে পারে। এই জিনিসটা একটু মনে রাখবেন, তাহলে যখনই 30 পড়বেন 32 অটোমেটিক যাতে আপনার মাথায় চলে আসে। 33 নম্বরে শুধু সেকশনটা মনে রাখবেন, আর বেসিক রুলটা মনে রাখবেন যে শুনানি শেষ হওয়ার 7 দিনের মধ্যে রায় আসবে, রায়ের 7 দিনের মধ্যে ডিক্রি আসবে, প্রথমে রায় তারপরে ডিক্রি। 34টা এতটুকু জাস্ট মনে রাখলেই যথেষ্ট, সেটা হচ্ছে যে টাকার মামলায় আদালত চাইলে সুদ বা ইন্টারেস্ট আরোপ করতে পারে, কত পার্সেন্ট এটা দেওয়া নাই, আদালতের উপর নির্ভর করে। 35-এর এ 35-এর বি তিনটাই গুরুত্বপূর্ণ। 35-এ হচ্ছে জেনারেল কস্ট, মামলার খরচ। এটা নর্মালি বিচারকের উপর নির্ভর করে, উনি কোন পক্ষের উপর আরোপ করবে, কতটুকু আরোপ করবে, কোন সম্পত্তির উপর আরোপ করবে, সেটা বিচারকের একান্তই তার পার্সোনাল ডিসক্রিশনের উপর নির্ভর করে। তবে ইন জেনারেল নিয়ম হচ্ছে যিনি মামলা জিতবেন উনি কস্টটা পাবেন, যিনি হেরে গেছেন তার থেকে আদায় করে দিবে বিচারক। যদি না দেয় কিছু করার নাই, সেটা বিচারকের ইচ্ছা। আর যে খরচটা দিবে তার উপর একটা সুদের অপশন দেওয়া আছে 6%, এইটা একটু মনে রাখতে পারেন। আর কেউ যদি কোনো দেওয়ানি যদি ফলস মানে মিথ্যা ভ্যাক্সিসিয়াস মামলা করে অথবা ক্লেম করে, তাহলে পূর্বে ছিল 20,000, এখন সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত আদালত কম্পেনসেটরি কস্ট আরোপ করতে পারে, মানে অপর পক্ষকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করে দিতে পারে। 35-এর বিয়ে 2টা অপশন আছে, একটা হচ্ছে যে যে কোনো অ্যাপ্লিকেশন যেই সময় দায়ের করা দরকার ছিল দায়ের করেন নাই, পরবর্তীতে দায়ের করছেন, আদালত ততক্ষণ শুনবে না যতক্ষণ 2,000 টাকা কস্ট আপনি পরিশোধ না করবেন। আর জবাব দাখিলের পরে ইচ্ছাকৃতভাবে মামলাকে ডিলে করার জন্য বারবার সময় নিচ্ছেন, বিচারক চাইলে বলতে পারে আগে 3,000 টাকা পরিশোধ করেন অপরপক্ষকে, তারপরে আপনার অ্যাপ্লিকেশন শুনবো। তাহলে 35-এর বি তিনটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর এক্সিকিউশন থেকে নর্মালি অতটা গুরুত্বপূর্ণ না, তেমন কিছুই নেই। তারপরও 37 এবং 38টা চাইলে একটু দেখতে পারেন যদি মন চায়। সেটা হচ্ছে যে আমরা যখন এক্সিকিউশন যেখানে পড়ি সেখানে একটা ডেফিনেশন আছে, যে ডেফিনেশন অফ কোর্ট হুইচ পাস দ্য ডিগ্রি, মানে যেই আদালত ডিগ্রি পাস করছে তার কাছে গিয়ে আমরা সব কিছু চাইতে হয়, এক্সিকিউশনের দরখাস্ত দিতে হয়, তারপরে আমরা যদি হুকুমনামা জারি করতে চাই, প্রিসেপ্ট জারি করতে চাই, তার কাছে যাইতে হয়। তো এইরকম অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওই আদালতেরটা নাও থাকতে পারে, সরকার ওই আদালতটা ডিসলভ করে দিতে পারে, ওই আদালতের এখতিয়ার চলে যাইতে পারে। তো ওই জন্য এখানে একটু বিস্তারিত বলা আছে। নর্মালি আমরা বুঝবো যে এই আদালত ডিক্রি দিয়েছে, আর আজকে যদি বিদ্যমান না থাকে
তাইলে আপনার মামলাটা আজকে যেই আদালতে দায়ের করলে ডিক্রি পাওয়া যাইতো ওই আদালতই হবে আপনার ডিক্রি প্রদানকারী আদালত। তাহলে দুইটা জিনিস, যে আদালত থেকে ডিক্রি পাইছেন বাই ডিফল্ট ওইটা তো আপনার ডিক্রি জারি। এখন ওই আদালতের যদি অস্তিত্ব না থাকে, যদি জুরিসডিকশন না থাকে, যদি সরকার আদালতটাকে ডিসলভ করে দেয়, তাহলে আপনি কোন আদালতে যাবেন? তাহলে বলতেছে যে ওই সমস্যাটা নিয়ে আজকে যে আদালতে মামলা দায়ের করা যাবে ওই আদালতই হবে আপনার ডিক্রি প্রদানকারী আদালত। জাস্ট এই শব্দটুকু মনে রাখবেন। আর 38টা চাইলে একটু মনে রাখতে পারেন, অতটা জটিল কিছু না। কোর্ট বাই হুইচ ডিক্রি মে বি এক্সিকিউটেড, কোন কোন আদালত দ্বারা ডিক্রিটা কি করা যায়, এক্সিকিউশন করা যায়। তো কথাটা হচ্ছে ডিক্রি প্রদানকারী আদালত যার কাছে ট্রান্সফার করবে ওই ট্রান্সফারকৃত আদালত আরো যার কাছে ট্রান্সফার করতে পারে সবাই কি করতে পারবে, এক্সিকিউশনটা করতে পারবে, এতটুকুই। এরপরে সরাসরি চলে যাবেন 46 নাম্বারটা, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ইংরেজিটা মনে রাখবেন, এটা একটা কনসেপ্ট প্রিসেপ্ট, এটা অলরেডি আমরা পড়িয়ে দিয়েছি। সেটা হচ্ছে কি, যাতে ডিক্রিকৃত সম্পত্তিটা যাতে তৎক্ষণাৎ বিক্রি না হয়, যদি ভিন্ন এখতিয়ারে থাকে তাহলে ডিক্রি প্রদানকারী আদালতের কাছে আপনি তাৎক্ষণিক একটা অ্যাপ্লিকেশন নিয়ে যান যাতে ওই সম্পত্তিটা জব্দ করার আদেশ দেওয়া হয়, আর এই আদেশটা সর্বোচ্চ 2 মাসই থাকবে, এতটুকুই। 48 নম্বরে আমরা সবাই জানি 12 বছরের মধ্যে ডিক্রি জারির অ্যাপ্লিকেশন দেওয়া দিতে হবে, না হলে নিষেধাজ্ঞা ডিক্রি ছাড়া অন্য ডিক্রি আর আমরা জারি করাইতে পারবো না। তবে যদি ফ্রড অথবা জবরদস্তি হুমকি ধমকি থাকে তাইলে 12 বছর পরেও আমরা এক্সিকিউশন করাইতে পারবো। আর 51 নম্বর, আমরা ওই যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারার মতো এখানে বলা আছে যে 5 প্রকারে একটা ডিক্রিকে এক্সিকিউশন করানো যায়, যেমন সম্পত্তি হস্তান্তর করে দিল, কাউকে গ্রেফতার করলো, কাউকে জেলে পাঠাইলো, এরকম 5টা জিনিস আছে, একটু পড়ে নেবেন। এরপরে 56তে চলে যাবেন, যে টাকা পয়সার মামলায় পূর্বে ছিল শুধু মহিলাকে গ্রেফতার করা যাবে না, এবারে সংশোধনী করে বলতেছে যে অতিবৃদ্ধ, অক্ষম, গর্ভবতী এবং যে মহিলারা কি করায়, দুধ বাচ্চা আছে, ছোট বাচ্চা দুধ খাওয়ায়, এদেরকে গ্রেফতার করা যাবে না। ইন জেনারেল টোটাল মহিলা কিন্তু না। ডিটেনশন এবং রিলিজের মধ্যে 50 টাকা পর্যন্ত যদি হয় তাহলে 6 সপ্তাহ, আর 50 টাকার বেশি হলে 6 মাস। একটা জিনিস দেওয়া আছে, এটা গুরুত্বপূর্ণ, এটা একটু মনে রাখবেন। আর 59 নাম্বারটা সম্ভবত গতবারে চলে এসেছে, এখানে ধারা নাম্বার জিজ্ঞেস করছিল যে কত ধারার অধীনে অসুস্থতার কারণে রিলিজ করা যায়, তাইলে ওইটাও একটু দেখতে পারেন। এরপরে যদি গুরুত্বপূর্ণ বলি, একদম সরাসরি চলে যাবেন যে 73 আর 74টা একটু দেখতে পারেন। 73-এ বলে যে যখন ধরেন যে 3 জন ব্যক্তি একজন ব্যক্তির কাছে টাকা পয়সা পাবে, এখন তার সম্পত্তি বিক্রি করে একজনকেই দেওয়া যাবে, বাকি 2জনকে দেওয়া যাবে না, তখন কি হবে? তো এখন একটা ইংরেজি শব্দ ব্যবহার করা হয় রেটেবল ডিস্ট্রিবিউশন, মানে আনুপাতিক হারে বন্টন, এইটা একটু মনে রাখবেন। যদি জাজমেন্ট ডেটারের সম্পত্তি কম থাকে কিন্তু ডিক্রি হোল্ডার একাধিক থাকে, সবাই যদি সমপরিমাণ টাকা পয়সা না পায়, তখন আমরা রেটেবল ডিস্ট্রিবিউশন করব, মানে আনুপাতিক হারে সবাইকে যতটুকু দেওয়া যায় ততটুকু দিব। আর 74-এ হচ্ছে এক্সিকিউশন করতে গিয়ে যদি আপনি বাধা দেন সর্বোচ্চ 30 দিন আপনাকে জেলখানায় রাখা যাবে। 75-এর মধ্যে কমিশন ইস্যু করা যায়, 4 কারণে করা হয়, ওই 4টা কারণ অবশ্যই অবশ্যই আপনি মুখস্থ করে নেবেন যাতে আপনার ভুল না হয়। সাক্ষ্য গ্রহণ করার জন্য, লোকাল ইনকোয়ারি করার জন্য, পাশাপাশি হিসাব দেখাশোনা করার জন্য, বাটোয়ারা করার জন্য, এই 4টাই গুরুত্বপূর্ণ। এরপরে সরাসরি 80 নম্বরে চলে যাবেন, সরকার বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার জন্য 2 মাসের একটা নোটিশ দিতে হয়। যদি আপনি চালাকি করে কোনো কারণবশত নোটিশ দেওয়া ছাড়া মামলা দায়ের করে ফেলেন তাহলে 2 প্রকারে হইতে পারে, জবাব দাখিলে সরকার 3 মাস সময় পাবে আর মামলার খরচ আপনি পাবেন না। তাহলে সরকারকে 2 মাসের নোটিশ দিতে হবে, যদি কোনোভাবে দায়েরও করে ফেলেন তাহলে সরকার 3 মাস সময় পাবে জবাব দাখিলের জন্য, আর মামলার কস্ট আপনি পাবেন না। এরপরে 86 এটা দেখবেন যে নর্মালি ডিপ্লোমেটদেরকে গ্রেফতার করা যায় না, এদের ডিপ্লোম্যাটিক ইমিউনিটি আছে, কিন্তু 3টা কারণে গ্রেফতার করা যায়। যদি ডিপ্লোমেটের নিজস্ব সম্পত্তি হয়, ডিপ্লোমেটের উত্তরাধিকারী সম্পত্তি হয়, ডিপ্লোমেটের কোনো পেশা বা ব্যবসা থাকে, তখন আমরা ওই ডিপ্লোমেটকেও গ্রেফতার করতে পারবো। এই 3টা জিনিস একটু মনে রাখবো। এরপরে ইন্টারপ্লিডার, এই শব্দটা মনে রাখবেন, স্বার্থবিহীন মামলা, যেখানে যিনি যার কাছে সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, উনি দিতে আগ্রহী কিন্তু কাকে দিবেন এটা নিয়ে গন্ডগোল, যারা দাবি করতেছে পরস্পরের মধ্যে তারা বিরোধ করে, তখন আমরা 88-এর অধীনে ইন্টারপ্লিডার স্যুট দায়ের করব। এরপরে আমাদের আরবিট্রেশনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, আরবিট্রেশন আমরা যে কোনো সময় করতে পারি। আরবিট্রেশনের ক্ষেত্রে মামলাটা আদালত থেকে উঠে আউট অফ দ্য কোর্ট সেটেলমেন্ট হয়, যদি সেটেলমেন্ট সম্ভব না হয় তাহলে নতুন করে মামলা দায়ের করা যায়।
আর মিডিয়েশনটা হচ্ছে ওই মামলারই একটা প্রসেস, ওই মামলার ভিতরেই থাকে। সেক্ষেত্রে একটা ফিক্সড ডেট থাকে, ওই ডেটের মধ্যে আপনারা কি করবেন, 10 দিনের মধ্যে মিডিয়েটর নিয়োগ করবেন। যদি না পারেন পরবর্তী 7 দিনে আদালত ঠিক করে দিবে। যারা মিডিয়েশনটা করবে এদেরকে 60 দিন সময় দিবে, যে 60 দিনে আপনারা মিডিয়েশনটা শেষ করেন। যদি অতিরিক্ত সময় লাগে আরও 30 দিন দিবে। যখন মিডিয়েশনের রিপোর্ট আদালতে জমা দেওয়া হবে পরবর্তী 7 দিনে আদালত সোলে ডিক্রি, কনসেন্ট ডিক্রি, আপোস ডিক্রি বা সোলেনামা, আপোসনামা যেটাই বলি ওই ডিক্রি প্রদান করবে। তাহলে এক লাইনে এই কয়টা শব্দ মনে রাখলে আপনার যথেষ্ট। আর মিডিয়েশন করলে 60 দিনের মধ্যে কোর্ট ফি আপনি ফেরত পান, অর্থাৎ 60 দিনের মধ্যে আদালত একটা সার্টিফিকেট ইস্যু করবে, ওইটা জমা করে আপনি কোর্ট ফিটা ফেরত পাবেন। মিডিয়েশনের এই ডিক্রির বিরুদ্ধে আমরা কি করতে পারবো না, কোনো আপিল করতে পারবো না, আপিল করার কোনো সুযোগ নেই, এমনকি রিভিশন করারও সুযোগ নেই। প্রতিকার একমাত্র হচ্ছে রিভিউ চাইলে করতে পারি, আর আপিল স্তরেও মিডিয়েশন করা সম্ভব। এরপরে 90 নম্বরে মনে রাখবেন যে এটা হচ্ছে আমাদের কি ফ্রেন্ডলি স্যুট, অর্থাৎ আদালত থেকে মতামত নেওয়া। আর 91, 92, 93 এই তিনোটা কম্বাইন প্যাকেজ সবসময় একসাথে পড়বেন। যে পাবলিক নিউসেন্সের মামলা নর্মালি অ্যাটর্নি জেনারেল অথবা ডিসি সাহেব পড়বেন, একই সাথে পড়ে নেবেন। তবে 2 জন অথবা 2-এর অধিক ব্যক্তি অ্যাটর্নি জেনারেল অথবা ডিসি সাহেব থেকে লিখিত পারমিশন নিয়ে পাবলিক নিউসেন্সের দেওয়ানি মামলা করতে পারে। পাবলিক চ্যারিটির ক্ষেত্রেও হয় অ্যাটর্নি জেনারেল অথবা ডিসি সাহেব মামলা করবেন, অথবা ওই ট্রাস্টের মধ্যে ইন্টারেস্ট আছে এরকম 2 বা 2-এর অধিক ব্যক্তি অ্যাটর্নি জেনারেল অথবা ডিসি সাহেবের লিখিত অনুমতি সাপেক্ষে মামলা দায়ের করতে পারবে। আর 93-তে ওই কথাটাই বলে যে যে পাওয়ারটা অ্যাটর্নি জেনারেলকে দেওয়া আছে ওইটা ডিসি সাহেবও প্রয়োগ করতে পারবে। 94-তে আমাদেরকে সাপ্লিমেন্টাল প্রসিডিংয়ের অধীনে 5টা কাজ করা যায়, ওই 5টা কাজ অবশ্যই অবশ্যই মুখস্থ করে নেবেন। যে যদি কেউ না আসে তাকে গ্রেফতার করা যায়, তার সম্পত্তি অ্যাটাচ করা যায়, নিষেধাজ্ঞা নেওয়া যায়, এটা ছাড়া ইন্টারলোকুটরি আদেশ দেওয়া যায়। এখানে 5টা কথা বলা আছে, ওই 5টা অবশ্যই অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। এবারে সংশোধনীতে 94 যুক্ত করা হয়েছে। নর্মালি পূর্বে যেটা ছিল, দেওয়ানি বিচারকের কোনো ক্ষমতা ছিল না নির্বাহী বিভাগকে কোনো প্রকার আদেশ দেওয়া, পুলিশকে কোনো প্রকার আদেশ দেওয়ার ক্ষমতা ছিল না। যেমন ফৌজদারি আদালতের বিচারকরা কি করেন, পুলিশকে আদেশ দেন যে এতদিনের মধ্যে তদন্ত রিপোর্ট সাবমিট করেন, একে গ্রেফতার করে নিয়ে আসেন, এইরকম আদেশ দিতে পারতো। কিন্তু আমাদের দেওয়ানি কার্যবিধিতে এরকম কোনো অপশন ছিল না, তারপরেও তারা প্রয়োগ করতো। কিন্তু এবার ফর্মালি যে কি করতে পারবে, ডাইরেকশন ইন এক্সিকিউশন অফ অর্ডার এটসেট্রা, যে কোনো আদেশ জারি করার ক্ষেত্রে নির্বাহী বিভাগকে আদেশ দিতে পারবে, পুলিশকে অগ্রগতি রিপোর্ট সাবমিট করারও আদেশ দিতে পারবে। আর 95-তে যদি আপনি কি করেন, গ্রাউন্ড ছাড়া নিষেধাজ্ঞা নেন, গ্রাউন্ড ছাড়া কাউকে গ্রেফতার করান, কারো সম্পত্তি কোক করান, তাইলে যার সম্পত্তি কোক করাইছেন, যাকে গ্রেফতার করাইছেন, সে যদি মামলা দায়ের করে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আপনার উপর কস্ট আরোপ হইতে পারে। আজকের আলোচনায় যাব আমরা। তো এই পর্যন্ত ছিল আমাদের গত ক্লাসের আলোচনা। তো এখন যাই আমরা তাহলে আজকের আলোচনায়, সেটা হচ্ছে আপিল থেকে পরবর্তী যে যে জিনিসগুলো আছে সেগুলো। আশা করি গত ক্লাসে আমরা যেগুলো পড়াইছি বা আজকে যে সামারিটা করে দিলাম এরকম আপনি 1-2 বার চর্চা করবেন। প্রয়োজনে ওই পিডিএফটা শুধু উপরেটা প্রিন্ট করে নিয়ে নিজে লেখার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য যথেষ্ট হবে। তো আপিলে ঢুকার আগে, আপিল জিনিসটা কি ফৌজদারি কার্যবিধিতে বুঝেছেন, ওই একই জিনিসটাই হচ্ছে দেওয়ানিতে। আপিল মানে হচ্ছে হায়ার ফোরামের কাছে কোনো অভিযোগ দায়ের করা। সেটা যেই বিচারকই মামলা করতেছে তার যারা আইনগতভাবে হায়ার ফোরাম হবে তার কাছে আমরা কি করব, একটা নালিশ দায়ের করব, বলতে পারি আমরা অভিযোগ দায়ের করব। আপিল নিজে থেকে নিজে কেউ শুরু করতে পারে না। আপিল সবসময় হচ্ছে সংক্ষুব্ধ পক্ষের অধিকার, কোনো আদালত নিজে থেকে নিজে আপিল কন্টিনিউ করতে পারে না। দেওয়ানি মামলা দায়েরে যেই খরচ, আপিল দায়েরও একই রকম খরচ, এটা মনে রাখবেন। মামলা দায়ের করতে যেমন কোর্ট ফি দিতে হয়, আপিল দায়ের করতেও কোর্ট ফি আপনাকে দিতে হয়। তো প্রথমেই আমরা দেখি সেকশন নাম্বার 96। এটা 3টা সাবসেকশনে বিভক্ত, 3টা সাবসেকশনই আপনাকে পড়তে হবে, এখানে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। তাইলে আপিলের ক্ষেত্রে প্রথম সাবসেকশন আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে যে অরিজিনাল ডিক্রি, মানে আদি ডিক্রি থেকে আপিল, মানে প্রতিটা অরিজিনাল ডিক্রির বিরুদ্ধে আপিল চলবে যদি প্রকাশ্যভাবে ভিন্ন কিছু বলা না থাকে। তাহলে ইন জেনারেল রুল কি, প্রতিটা ডিক্রির বিরুদ্ধেই আপিল চলে। যদি কোথাও ভিন্ন কিছু বলা থাকে, যেমন সুনির্দিষ্ট প্রতিকার আইনে 9 ধারা ভিন্ন কিছু বলা আছে, সেটা ভিন্ন জিনিস। তাহলে জেনারেল নিয়ম আমরা মনে রাখবো, প্রতিটা ডিক্রির বিরুদ্ধে আপিল চলে।
এক্স পার্টে মানে যেখানে বিবাদী ছিল না, একতরফা মামলা নালি শেষ হয়েছে, ওইটার বিরুদ্ধেও আপিল চলবে। তবে ওই যে কনসেন্ট ডিক্রি বা সোলে ডিক্রি বা আপোস ডিক্রি থেকে কোনো আপিল চলবে না। তাহলে এই তিনটা একদম সাবসেকশন সহ মাথায় নিবেন যে প্রতিটা ডিক্রির বিরুদ্ধে আপিল চলে, এমনকি এক্সপার্টে ডিক্রির বিরুদ্ধেও আপিল চলে। তবে সোলে ডিক্রি, আপোস ডিক্রি, কনসেন্ট ডিক্রি যে নামে আপনি ডাকেন, এটার বিরুদ্ধে কোনো আপিল চলবে না। এতটুকুই যথেষ্ট আপনার। 97 এইটা পড়ার আগে যেটা আমরা বলেছি যে ডিক্রি দুই প্রকার, একটা হচ্ছে প্রিলিমিনারি, একটা হচ্ছে ফাইনাল। প্রিলিমিনারি যেমন আমরা বলতেছি যে বাটোয়ারা মামলায় আপনি কি করেন, প্রথমে অংশটা নির্ধারিত হয় যে ভাই কতটুকু পাবে, বোন কতটুকু পাবে, মৃত ব্যক্তির স্ত্রী কতটুকু পাবে, বাপ থাকলে বাপ কতটুকু পাবে, অংশটা ডিক্লেয়ার করা হয়। এই অংশ ডিক্লেয়ার করা যে করে দিল, এইটা একটা প্রাথমিক ডিক্রি, চূড়ান্ত হয়ে গেল কার কি অংশ। তখন আপনি কোনো আপত্তি করেন নাই। পরবর্তীতে যখন ডিক্রিটা ফাইনাল হইল, তখন বলতেছে ওই ফাইনাল ডিক্রিতে আপনি প্রাথমিক ডিক্রির যে কারেক্টনেস নিয়ে, সঠিকতা নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারবেন না। তাহলে প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে যদি আমার কোনো অভিযোগ থাকে, তখনই আমাকে আপিল করার দরকার ছিল। মামলা শেষ হওয়ার পর চূড়ান্ত ডিক্রি যখন যদি আমি আপিল করি, তখন প্রাথমিক ডিক্রির ব্যাপারে কোনো কথা বলতে পারবো না যে আমি তো একটু বেশি পাবো, আমি ভাই বা বাবা একটু বেশি পাবে, বোন একটু কম পাবে, এরকম কোনো আপত্তি করা যাবে না। 98টা একটা পদ্ধতি বর্ণনা করে, না চাইলে এটা না পড়লেও চলে, তারপরে প্রসেসটা একটু জেনে নেবেন। যে কোনো দেওয়ানি মামলা যদি আপিল আদালতে যায়, যদি দুই বা ততোধিক বিচারক মিলে মামলাটা শুনে, তাহলে রায়টা হবে সংখ্যা গরিষ্ঠের উপর ভিত্তি করে। যদি ধরেন যে তিনজন বিচারক মিলে একটা আপিল শুনলো, দুইজন এগ্রি করলো, একজন ডিসএগ্রি করলো, তাহলে দুইজন এগ্রি করলো, ওইটা যেটা এগ্রি করে সেটাই হবে জাজমেন্ট। কিন্তু ধরেন যে দুইজন ছিল, দুইজনই সমভাবে বিভক্ত হয়ে গেছে, তাহলে নিম্ন আদালতে যে রায়টা দিয়েছে ওইটাই বলবৎ থাকবে। তাহলে একটা হচ্ছে যদি সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে আপিল নিষ্পত্তি হবে। যদি বিচারকরা সমভাবে বিভক্ত হয়ে যায়, তাহলে যে নিম্ন আদালত যে রায়টা দিয়েছিল ওইটাই বহাল থাকবে। তবে যদি আইনগত প্রশ্নে তারা বিভক্ত হয়, যে আইনের উপর যদি তাদের বিতর্ক থাকে, তখন আরেকজন বিচারকের কাছে পাঠানো হবে, উনি যে মতামত দিবেন ওইটার উপর ভিত্তি করে তখন সংখ্যাগরিষ্ঠের মতামতে দেওয়ানি মামলার জাজমেন্টগুলো হবে। আসে আমাদের 99, এইটা একটু গুরুত্বপূর্ণ। 99তে বলে যে একটা ডিক্রি রিভার্স হবে কিনা, একটা ডিক্রি বাতিল হবে কিনা, একটা দেওয়ানি মামলার রিমান্ড হবে কিনা। আমরা যখন আদেশ পড়বো, আমরা মিস জয়েন্ডার বলে একটা শব্দ পাবো। মিস জয়েন্ডার মানে যাকে আপনার জয়েন করার দরকার ছিল না, তাকে আপনি জয়েন করে বসে আছেন। তাহলে ভুল পক্ষভুক্তি, ভুল কজ অফ অ্যাকশন, অথবা কোনো প্রকার প্রক্রিয়াগত ত্রুটি, এই সমস্ত কারণে যদি মামলার মেরিট অথবা এখতিয়ারকে যদি প্রভাবিত না করে, যেমন আমরা ফৌজদারি মামলায় পড়েছি চার্জ গঠনে, ওই একই জিনিসটা এখানে। যদি ছোটোখাটো ভুল ত্রুটি হয় যার কারণে মামলার মেরিট অথবা আদালতের এখতিয়ারের কোনো ক্ষতি না হয়, তাহলে কোনো ডিগ্রি বাতিল হবে না, কোনো ডিগ্রি পরিবর্তন হবে না, কোনো ডিগ্রিকে রিমান্ড করা যাবে না। রিমান্ড মানে পুনরায় বিচারের জন্য পাঠানো। রিমান্ড শব্দটা মাঝে মধ্যে চলে আসে, সম্ভবত একবার ছিল। তাহলে রিমান্ড মানে হচ্ছে একটা দেওয়ানি মামলা পুনরায় বিচার করার জন্য নিম্ন আদালতের কাছে পাঠানোকে আইনের ভাষায় বলি যে আমরা রিমান্ড। তাহলে 99তে আমরা কি বুঝলাম, ছোটখাটো যে ভুল ত্রুটির কারণে যদি আদালতের এখতিয়ার অথবা মামলার মেরিটে যদি কোনো ব্যত্যয় না ঘটে, তাহলে ওই ডিক্রিটা বাতিলও হবে না, পরিবর্তনও হবে না, রিমান্ডও করা যাবে না, যেইভাবে আছে অ্যাজ ইট ইজ ওইভাবেই থাকবে। তাহলে এখান থেকে আমরা বেসিক যে সূত্রটা নিব সেটা হচ্ছে প্রতিটা ডিক্রি হচ্ছে আপিলযোগ্য, তবে প্রতিটা আদেশ আপিলযোগ্য না। তাহলে প্রতিটা ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায়, কিন্তু প্রতিটা আদেশের বিরুদ্ধে আপিল করা যায় না। তাহলে আপিল রিলেটেড এই 4টা সেকশন আপনি যদি 10 মিনিট সময় নিয়ে একটু পড়েন, একটু বোঝার চেষ্টা করেন, আশা করি আপিল রিলেটেড আপনার যত প্রশ্নই আসুক আপনি কিন্তু অ্যান্সার করতে পারবেন। এরপরে যাই আমরা এখন আদেশের বিরুদ্ধে আপিল রিলেটেড কিছু কথাবার্তা পাবো। তো আদেশ কাকে বলে সেটা কি আমরা বুঝি কিনা, সেটাই হচ্ছে মূল জিনিস। তো দেখেন, আপনি দেওয়ানি আদালতে যে কোনো কিছু করলেন, আপনাকে বিচারক আদেশ দিল যে 2000 টাকা পরিশোধ করেন, একটা লিখিত দিল, আপনি পরিশোধ করবেন না, আপনি আপিল করতে পারেন চাইলে। এখন কোন আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে আর কোনটার বিরুদ্ধে যাবে না, ওইটাই বলে 104 নাম্বার সেকশন। তাহলে 104 বলতেছে যে এইখানে আমরা যে কথাগুলো বলবো, শুধু এই আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে, এর বাইরে কোনো আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না।
তাহলে 1 নম্বর হচ্ছে যখন সেকশন 35-এর অধীনে ওই যে এখন 50,000 টাকা পর্যন্ত যদি আপনাকে কি করে কোনো প্রকার কম্পেনসেটরি কস্ট আরোপ করে, ওর বিরুদ্ধে আপিল চলবে। সেকশন 95-এ আমরা দেখলাম যদি আপনি অবৈধভাবে কি করেন, গ্রেফতার করান, সম্পত্তি জব্দ করার নিষেধাজ্ঞা নেন, তাইলে ওই ব্যক্তি আবেদন করলে 10,000 টাকা জরিমানা হইতে পারে, এর বিরুদ্ধে আপিল চলবে। আর 3 নম্বরে বলতেছে যে ডিক্রি জারি ছাড়া মানে এক্সিকিউশন প্রক্রিয়া ছাড়া বাকি অন্যান্য দেওয়ানি মামলার যে কোনো স্তরে যদি কোনো ফাইন আপনার উপর আরোপ করে, যদি কখনো আপনাকে গ্রেফতারি ওয়ারেন্ট জারি করে, এর বিরুদ্ধে আপিল চলবে। আর বলতেছে যে ওয়ার্ডার নাম্বার 43 আমরা যখন পড়বো ওইখানে বিভিন্ন প্রকার আদেশের কথা বলা আছে, ওইগুলার বিরুদ্ধে আপিল চলবে। তাহলে এই 4টা জিনিসের বিরুদ্ধেই আপিল চলবে, এর বাইরে অন্য কোনো আদেশের বিরুদ্ধে আপিল চলবে না। তাহলে 104টা আপনাকে একটু মুখস্থ করতে হবে। অলরেডি আমাদের মুখস্থ আছে 35টা 50,000 টাকা, 95টা 10,000 টাকা। আর এইটা তো আরো সহজ যে এক্সিকিউশন প্রক্রিয়া ছাড়া যদি কোনো প্রকার কষ্ট আরোপ করে অথবা কোনো কাউকে গ্রেফতার করে আটক করে তাইলে আপিল করতে পারবো। আর ওয়ার্ডার 43 আমরা পরবর্তীতে পড়বো, ওইখানে যা যা বলা আছে ওগুলোর বিরুদ্ধে আপিল চলবে। তাহলে এইখানে আমরা বুঝলাম কোন আদেশের বিরুদ্ধে আপিল চলে। এখন বাকি আদেশের কি হবে? তো 105-এ বাকিগুলাকে কাভার করে বলতেছে বাকি আদেশের বিরুদ্ধে তো নর্মালি আপিল করা যাবে না, কিন্তু আপনি ওই চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে যখন আপিল করবেন তখন আপনি দেখাইতে পারবেন যে এই অর্ডারটার কারণে, যে অর্ডারটা আপিলযোগ্য হয় নাই, এই আদেশের মধ্যে কি ছিল, ইরো ছিল, ডিফেক্ট ছিল, ইরেগুলারিটি ছিল, যা চূড়ান্ত বিচারকের চূড়ান্ত সিদ্ধান্তকে প্রভাবিত করছে। অতএব ওই আদেশগুলো তখন আপিলযোগ্য হবে। ওটা সরাসরি আপিলযোগ্য না। আপনি ডিক্রির বিরুদ্ধে আপিল করতেছেন, ওই আপিলে বিচারক যে আদেশগুলো দিয়েছিল ওইগুলার ব্যাপারে আপনি তুলে ধরছেন যে এগুলো ডিফেক্ট ছিল, ইরেগুলারিটি ছিল, যার কারণে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে প্রভাবিত হয়েছে, অতএব এগুলাও আপিল চলবে। তাহলে বেসিক থিমটা বুঝতে পারছেন যে আমরা প্রথমে পড়লাম 4 ধরনের আপিল চলবে, এর বাইরে কোনো আপিল চলবে না। আর 105 বলে দিচ্ছে যে এর বাইরে যেগুলো চলবে না ওইগুলোকেও আমরা টেকনিক্যালি নিয়ে যাইতে পারবো, যে আমরা ডিক্রির বিরুদ্ধে আপিল করতেছি, ওই ডিক্রির যে গ্রাউন্ডগুলো আমরা তুলে ধরবো মেমোতে, ওইখানে আমরা তুলে ধরতে পারবো যে এই আদেশের কারণে প্রভাবিত হয়েছে, তখন সেটা আপিলযোগ্য হবে। আর যদি আমরা দেখি 106 আদেশের বিরুদ্ধে, তাহলে কোন আদালতে যাব? আপিলটা যে আমরা ডিক্রির বিরুদ্ধে তো জানি যে আদালতের স্তরগুলো আমরা জানা আছে, সহকারী সিনিয়র যুগ্ম হইলে আমরা জেলা জজের কাছে যাব, জেলা জজ অতিরিক্ত জেলা জজ হইলে হাইকোর্টে যাব। এখন আদেশের বিরুদ্ধে কার কাছে যাব? তো একই কথা বলে যে ডিক্রির বিরুদ্ধে যার কাছে যাবেন, আদেশের বিরুদ্ধে ওই 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 বিচারকের কাছেই যাবেন আপনি আপিল করার জন্য। তাহলে 104, 105, 106 এই তিনোটা হচ্ছে আদেশ রিলেটেড, এটা একসাথে পড়বেন, কম্বাইন একটা প্যাকেজ। এখন আসি আমরা 107, এখান থেকে সম্ভবত গতবার বা তার আগের বার এমসিকিউ ছিল। আপিল আদালতের ক্ষমতা কত ধারায় দেওয়া আছে, এখানে ধারা নাম্বারটা চাইছে, তাহলে 107 হচ্ছে আপিল আদালতের ক্ষমতা। তো নর্মালি আগে মনে রাখবেন সেটা হচ্ছে আপিল আদালত বিচারিক আদালতের সকল ক্ষমতা প্রয়োগ করতে পারে। 1 নম্বর ক্লিয়ার। আপিল আদালত বিচারিক আদালত যা যা করতে পারতো সবকিছু করতে পারে, অতিরিক্ত আরো 4টা জিনিস করতে পারে। কি? মামলাটাকে চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারে, মানে ফাইনাল ডিসপোজ অফ করতে পারে। মামলাটাকে রিমান্ড করতে পারে, মানে পুনরায় বিচারের জন্য নিম্ন আদালতে পাঠিয়ে দিতে পারে। নতুন কোনো ইস্যু ফ্রেম করতে পারে এবং বিচারের জন্য প্রেরণ করতে পারে। চাইলে বিচারক নিজেই আপিল আদালত সেখানে সাক্ষ্য গ্রহণ করতে পারে অথবা নিম্ন আদালতে পাঠাইতে পারে যে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করেন। তাইলে 107-এর মধ্যে আমরা 4টা জিনিস একটু মুখস্থ করার চেষ্টা করব, যে স্বাভাবিকভাবে বিচারিক আদালত যা যা করতে পারে আপিল আদালতও সব কাজই করতে পারে, তবে এডিশনাল 4টা কাজ করতে পারে। একটা হচ্ছে মামলাকে ফাইনালি ডিসপোজ অফ করতে পারে, মামলাকে রিমান্ড করতে পারে, নতুন ইস্যু ফ্রেম করতে পারে, নতুন সাক্ষ্য নিতে পারে। এইভাবে 107টা একটু কষ্ট করে হইলেও মুখস্থ করবেন, এটা গুরুত্বপূর্ণ। এরপরে 109 থেকে নিয়ে 112 পর্যন্ত নর্মালি পরীক্ষায় আসে না, তারপরও জাস্ট আমরা একটু মনে রাখবো। 109 আমাদেরকে বলতেছে যে আপিল বিভাগে কোন মামলাগুলো আপিলে যাবে। এখানে 3টা ক্যাটাগরি দেওয়া আছে। একটা হচ্ছে যে হাইকোর্ট বিভাগ অথবা যে কোনো আপিলেট আদালত, যেমন ল্যান্ড সার্ভে আপিলেট আদালত। এটা ছাড়া দেখবেন যে আপনি আয়করের আপিলেট আদালত আছে, সাইবার ট্রাইব্যুনালের আপিলেট ট্রাইব্যুনাল আছে, তো সেগুলা থেকে সরাসরি আপনি আপিল বিভাগে যাইতে পারেন।
তাহলে যেই কোনো আদালত যখন তার আপিল এখতিয়ারে কোনো রায় দিবে ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়া যাবে, সেটা রায় হোক, ডিক্রি হোক বা ফাইনাল অর্ডার হোক। 2 নম্বর বলতেছে যে হাইকোর্ট যদি কোনো মামলা আদি এখতিয়ারে শুনে, যেমন কোম্পানি রিলেটেড মামলা, যেমন রিট মামলা, যখন আদি এখতিয়ারে শুনবে এর রায়, ডিক্রি এবং অর্ডারের বিরুদ্ধে আমরা আপিল বিভাগে যাইতে পারবো। আর 3 নম্বর হচ্ছে যদি কোনো মামলা হাইকোর্ট বিভাগ এই মর্মে সার্টিফাই করে যে এই মামলাটা আপিল বিভাগে যাওয়ার যোগ্য, তাহলে এই 3 শ্রেণীর মামলায় আপিল বিভাগে যাবে, এর বাইরে কোনো মামলা যাবে না। আর 110-এ বলে যে আপিল বিভাগে যাওয়ার ক্ষেত্রে একটা পেকুনারি ভ্যালু দেওয়া আছে, সর্বনিম্ন 20,000 টাকা যাতে ভ্যালুয়েশন হয়, অ্যাটলিস্ট 20,000, 20,000-এর কমে হলে ওই মামলা আপিল বিভাগে যাবে না। আর 111-তে আরেকটা বলে দেয়, যদি একক বিচারক হয়, হাইকোর্টের একক বেঞ্চে যদি কোনো মামলা নিষ্পত্তি হয়, ওইটার বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়া যাবে না। আর যদি 2 বা ততোধিক বিচারক সমভাবে বিভক্ত হয়ে যান, ওইটার বিরুদ্ধেও আপিল বিভাগে যাওয়া যাবে না। তাহলে একক বিচারকের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়া যায় না। যৌথ বিচারক ছিল, 2জনই সমভাবে বিভক্ত হয়েছেন, আপিল বিভাগে যাওয়া যাবে না। আর 112-তে কিছু সংরক্ষণ করা বলা আছে, যে সংবিধানের 103টাকে কোনোভাবে প্রভাবিত করবে না। তারপরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিজস্ব যে বিধিগুলো আছে, এই সিপিসি সেটাকে প্রভাবিত করবে না। এটা ছাড়া আরও আমাদের প্রাইস কোর্টকে প্রভাবিত করবে না। তো ওগুলো আমাদের কাজের না। আমাদের কাজের 2টা সেকশন পড়তে পারেন, একটা হচ্ছে 109, যে কোন মামলাগুলো আপিল বিভাগে যাবে আর যাওয়ার জন্য পেকুনারি ভ্যালু 110, এটাই গুরুত্বপূর্ণ। তো আপিল থেকে 96 থেকে আপনার 110 পর্যন্ত এই কয়েকটা জিনিস দেখলেই আশা করা যায় যে যথেষ্ট। এরপরে 3টা কনসেপ্ট পাবো, একটা হচ্ছে রেফারেন্স, একটা হচ্ছে রিভিউ, একটা হচ্ছে আমাদের রিভিশন। তো এর ভিতরে যাওয়ার আগে আপিলটা যেমন আপনি কনসেপ্ট বুঝলেন, আপিল সবসময় হায়ার ফোরামে হয়। তো রেফারেন্সের ক্ষেত্রে রেফারেন্সটা সবসময় হায়ার ফোরাম না, হাইকোর্টে হয়। তাহলে রেফারেন্স সবসময় হাইকোর্টে হবে। নর্মালি রেফারেন্স কেন করা হয়? দেখেন, যদি কোনো এমন মামলা আসে যেটার বিষয়ে প্রচলিত কোনো প্রকাশ্য আইন নাই, আদালতের কোনো নজির নাই, এখন ওই মামলাটা নিম্ন আদালত বিচার করে কোনো লাভ নাই, কারণ তার কাছে কোনো ক্ষমতা নাই আইনের বাইরে যাওয়ার। তখন ওই মামলা বিষয় সে কি করে, নিজে কি চিন্তা করে, এইটা লিখে হাইকোর্টের কাছে প্রেরণ করে যে মামলাটা আসছে, কোনো প্রকাশ্য আইন পাচ্ছি না, কোনো নজিরও পাচ্ছি না, আমি এটা মনে করি। এখন হাইকোর্ট যেটা সিদ্ধান্ত নেয়, চাইলে সে অ্যাটাচ করে দিতে পারে, চাইলে সে অন্য কোনো আদেশও দিতে পারে। কারণ আমাদের যারা জেলা জজ আছেন এরা আইনের ব্যাখ্যা করতে পারে না। আইনের ব্যাখ্যা শুধুমাত্র হাইকোর্ট, সুপ্রিম কোর্টের বিচারকরাই করতে পারে। নিম্ন আদালতের বিচারকদের কাজ হচ্ছে আইনের মধ্যে যেটা লেখা আছে ওইটার মধ্যেই সীমাবদ্ধ থাকা, এর বাইরে যাওয়ার কোনো তাদের সুযোগ নাই। মানে নিজে থেকে নিজে কোনো বিশ্লেষণ করে আইনের ব্যাখ্যা দিতে তারা পারবে না। তো এটার জন্য আমরা জাস্ট এতটুকু মনে রাখবো, 113 নম্বর সেকশন এবং 46 নম্বর ওয়ার্ডার দেওয়া আছে যেখানে রেফারেন্স নিয়ে আলোচনা করে, আর কিছু না। তাহলে রেফারেন্স হচ্ছে নিম্ন আদালতে যদি কোনো মামলা আসে যার ব্যাপারে আইনের মধ্যে অস্পষ্টতা আছে অথবা ওই বিষয়ে কোনো প্রচলিত নজির নাই। এখন বলতে পারেন যে ভাই কেমন? যেমন ধরেন যে আমাদের দেশে একটা আইন আছে, মুসলিম পারিবারিক অধ্যাদেশ 1961। এখানে বলা আছে যে ব্যক্তি যদি তার বাবা মায়ের আগে মারা যায়, তার যদি কোনো ছেলে মেয়ে থাকে, এরা দাদা দাদি এবং যে নানা নানির সম্পত্তি যখন ভাগ হবে, ধরে নেওয়া হবে ওই ব্যক্তি মারা যায় নাই। উনি জীবিত থাকলে যতটুকু পাইতো, তার মেয়ে হোক ছেলে হোক ততটুকু পাবে। এখন এইখানে একটা দ্বন্দ্ব যেটা ঘটে, নর্মালি মুসলিম আইনে বলা আছে যে মেয়ে থাকলে বাবার সম্পূর্ণ সম্পত্তি পায় না, 50% পায়, ছেলে হইলে সম্পূর্ণ পায়। এখন দেখা গেল যে একজন এরকম অবস্থা ঘটলো, তার শুধু মেয়ে আছে। এখন স্বাভাবিকভাবে সে তার বাবা জীবিত থাকলে বাবার 50% সম্পত্তি পাইতো। এখন এই আইনের মধ্যে ক্রিস্টাল ক্লিয়ার কিছু বলা নাই, এখন সে 50% পাবে না টোটালটা পাবে। এখন এরকম যদি কেউ মামলা করে, আইনের মধ্যে কিছু বলা নাই, বাংলাদেশে কোনো নজিরও নাই, তো তখন ওই বিচারক কি করবে, ওই বিষয়ে তার মতামত লিখে হাইকোর্টে পাঠাবে। তখন হাইকোর্ট তখন আশেপাশের আমাদের দেশগুলোতে, পার্শ্ববর্তী দেশে কি নজির আছে সেটার উপর নির্ভর করে একটা জাজমেন্ট দিবে। তো এইটা হচ্ছে এক প্রকারের রেফারেন্স। এরপরে চলে আসি আমরা রিভিউ। রিভিউ হচ্ছে একই আদালতের কাছে, মানে যার কাছ থেকে আপনি রায়টা পেয়েছেন তার কাছে আরেকবার দিবেন যে আমি আরেকবার একটু রায়টাকে আপনি পর্যবেক্ষণ করেন। তো বলবেন যে ভাই আমরা রিভিউটা কেন করব? তো যখন আমরা আদেশ নাম্বার 47 পড়ব, তখন আমাদেরকে বিস্তারিত আমরা বুঝতে পারি যে ট্রায়ালের সময় এমন কোনো দলিল, এমন কোনো সাক্ষ্য যেটা আপনার কাছে ছিল না,
জাজমেন্ট হওয়ার পরে আপনি পাইছেন, আর যার কারণে রায়ের মধ্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটবে, এইরকম যদি হয় তাহলে আপনি রিভিউটা দায়ের করতে পারেন। এটা ছাড়া বিভিন্ন করণিক ভুল, গাণিতিক ভুলের কারণেও রিভিউ করা যায়। তাহলে এখানে বলতেছে যে রিভিউটা কখন হবে, যে মামলায় আপিল করা যায় কিন্তু আপনি আপিল করেন নাই, মামলাটা আপিলেবল কিন্তু আপনি আপিল করেন নাই, রিভিউ করতে পারেন। মামলাতে কোনো আপিলের করার সুযোগ নাই, আপনি রিভিউ করতে পারেন। আর ক্ষুদ্র বিষয়ক যে আদালত আছে, মানে স্মল কজেস কোর্ট, যেই আদালতের পেকুনারি ভ্যালু 25,000 টাকা পর্যন্ত, যেমন বাড়ি ভাড়ার মামলা, আপনি 10,000 টাকা বাড়ি ভাড়া নিয়ে যদি দ্বন্দ্ব থাকে, আপনি মামলা করলে সিভিল কোর্ট মামলা কিন্তু নিবে না, সহকারী জজের কাছেই করবেন, কিন্তু তখন ওই আদালতটার নাম হবে স্মল কজেস কোর্ট। এখন ধরেন যে ওই আদালত একটা রায় দিল, এখন ওই রায়টাতে সন্তুষ্ট না হয়ে রেফারেন্স করা হয়, তো এখন ওই রেফারেন্স আদালত যে রায়টা দিবে, কারণ এই ক্ষুদ্র বিষয়ক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ নাই, ক্ষুদ্র বিষয়ক আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের কোনো অপশনই নেই। তো ওই জন্য যদি কোনো মামলা রেফারেন্স আকারে ধরেন যে জেলা জজের কাছে আসছে বা হাইকোর্টে আসছে, এখন তারা যদি কোনো রায় দেয় তাদের কাছে আরেকবার রিভিউ করা যাবে। এই হচ্ছে তিনটা অপশন। তাহলে এই তিনটা আমরা অবশ্যই মুখস্থ করে নিব, যে যেখানে আপিল চলে সেখানে রিভিউ চলে, যেখানে আপিল চলে না সেখানে রিভিউ চলে, আর যেখানে যদি কোনো ক্ষুদ্র বিষয়ক আদালতের সিদ্ধান্ত রেফারেন্স আকারে কোনো বিচারকের কাছে আসে তাহলে তার কাছে আবার আমরা রিভিউ দায়ের করতে পারবো। এইটা অবশ্যই মুখস্থ করে নেবেন। 114 নাম্বার সেকশন, 47 নাম্বার আদেশ, এটা মাঝে মধ্যে সেকশন নাম্বারটা জিজ্ঞেস করে। তাহলে এখান থেকে 3 প্রকারের এমসিকিউ হইতে পারে, এই তিনটে একটা এমসিকিউ হইতে পারে, কত ধারায় আছে একটা এমসিকিউ হইতে পারে, রিভিউ বা পূর্ণ বিবেচনা জিনিসটা কি ওইটা একটা এমসিকিউ হইতে পারে। তাহলে এই তিনটাকে একটু মাথাটা ঠান্ডা করে কয়েকবার পড়ার চেষ্টা করবে। এরপরে চলে আসি রিভিশন। তো একটা কথা মনে রাখবেন, রিভিশন আপনি এক শব্দে বুঝবেন যদি ফৌজদারি কার্যবিধিতেও রিভিশন পড়েছেন। ফৌজদারি কার্যবিধিতে আমরা রিভিশন সেখানে পড়িয়েছি আপনাদের, ওই রিভিশনটার মধ্যে আমরা কিন্তু বলেছি যে রিভিশন শুধু আইনগত বিষয় নিয়ে আলোচনা করে, অন্য কিছু নিয়ে কিন্তু আলোচনা করে না। সেম দেওয়ানের ক্ষেত্রে একই জিনিস, যদি আইনগত কোনো ব্যত্যয় ঘটে রিভিশনে ওই জন্য শুধু আইনগত জিনিসগুলো দেখা হয়, যে বিচারকের কাছে যে এখতিয়ার ছিল সেটা কি সে প্রয়োগ করছে না অপপ্রয়োগ করছে না ভুল প্রয়োগ করছে, এই তিনটা জিনিস দেখার নামই হচ্ছে রিভিশন। তাহলে এই ফৌজদারি রিভিশন আর দেওয়ানি রিভিশনের একটাই পার্থক্য, ফৌজদারি রিভিশন আদালত নিজে থেকে নিজে কন্টিনিউ করতে পারে, শুরু করতে পারে, নথি চাইতে পারে, অথবা সংক্ষুব্ধ পক্ষ আবেদন করলে, কিন্তু দেওয়ানি যেহেতু আমার আর আপনার মাঝে ব্যক্তিগত জিনিস, কোনো আদালত রিভিশন নিজে থেকে নিজে শুরু করতে পারবে না। তাহলে ফৌজদারি রিভিশন আর দেওয়ানি রিভিশনের মূল পার্থক্যটা আপনারা বুঝলেন, বাকি সব একই রকম। ফৌজদারিটা উচ্চ আদালত নিজে থেকে নিজে নথি তলব করতে পারে, দেওয়ানি যেহেতু পার্সোনাল ম্যাটার, ব্যক্তিগত ব্যাপার, ওই জন্য কোনো হায়ার ফোরাম নিজে থেকে নিজে শুরু করতে পারবে না, বাদী অথবা বিবাদী যে কোনো একজন আবেদন করবে। তাইলে নিম্ন আদালতের যে কোনো রায় বা আদেশ যদি আইনগত ভুল থেকে ন্যায় বিচার ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকে, কোনো সংক্ষুব্ধ পক্ষ যদি আবেদন করে, তখন হাইকোর্ট অথবা জেলা জজ কি করবেন, রিভিশনটা করবেন। তাহলে এই কনসেপ্টটাকে মনে রাখবেন যে রিভিশন আছে 115, রিভিশন মানে হচ্ছে আইনগত জিনিস, রিভিশনটা হয় হাইকোর্টে অথবা জেলা জজে। রিভিশন আদালত নিজে থেকে নিজে শুরু করতে পারে না, দেওয়ানি রিভিশন যে কোনো একজন আবেদনটা করবেন। এখন এই 115 সাবসেকশনগুলো আপনাকে মনে রাখতে হবে, কারণ গতবারের থেকে আমরা প্যাটার্নগুলো দেখি যে তারা সাবসেকশনগুলো সহ তুলে দিচ্ছে। তাহলে 115 সাবসেকশন 1 হচ্ছে হাইকোর্টের রিভিশন ক্ষমতা, সাবসেকশন 2 হচ্ছে জেলা জজের রিভিশন ক্ষমতা, সাবসেকশন 3 হচ্ছে অতিরিক্ত জেলা জজের রিভিশন ক্ষমতা। তাহলে তিনটে একসাথে পড়ে নেবেন, 1 হচ্ছে হাইকোর্ট, 2 হচ্ছে জেলা জজ, 3 হচ্ছে অতিরিক্ত জেলা জজ। এখন এইটার মধ্যে গুরুত্বপূর্ণ একটা ব্যতিক্রম আছে, যেটা যদি আমরা সূক্ষ্মভাবে না পড়ি আমরা কিন্তু বুঝবো না। এখানে বলতেছে যে সংক্ষুব্ধ পক্ষের আবেদনে বাদী অথবা বিধি যে কোনো একজন আবেদন করলো, যে কোনো সুট মানে মোকদ্দমা অর প্রসিডিং মানে যে কোনো কার্যধারা উচ্চ আদালত তলব করতে পারে, যেখানে কোনো ডিক্রি বা আদেশ দিয়েছেন, কে দিয়েছেন, জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ। তাহলে আমরা প্রথম অংশ কি পড়ব, যদি জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ কোনো ডিক্রি বা কোনো আদেশ দেন, আর ওই কোনো সংক্ষুব্ধ পক্ষ যদি হাইকোর্টের কাছে যায়, তাহলে হাইকোর্ট কি করতে পারে, নথি তলব করে দেখতে পারে যে আসলে আইনগত কি ব্যত্যয় ঘটছে। এখানে ডিক্রিও ছিল, আদেশও ছিল, কিন্তু
আমরা যখন এই যে যুগ্ম, সিনিয়র এবং সহকারী এই তিনজনের কাছে যখন যাব, এদের ডিক্রির বিরুদ্ধেই শুধু হাইকোর্টে যাইতে হবে, আদেশের বিরুদ্ধে জেলা জজের কাছে। পার্থক্য এখানেই। আপিল করা যায় না, যেই ডিক্রিটা আপিল করা যায় না, যেমন সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় কি করা যায় না, আপিলের সুযোগ নাই। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় যদি একজন সহকারী জজ কোনো ডিক্রি দেন, আপনি কোথায় যাবেন? সরাসরি হাইকোর্টে। কি জন্য যাবেন? কারণ আপনি আপিল করতে পারতেছেন না। রিভিশন করতে গেলে এই প্রথম সেকশন বলতেছে যে আপিল করা যায় না এমন ডিক্রি যেটা যুগ্ম, সিনিয়র বা সহকারী জজ দিয়েছেন, এটার জন্য হাইকোর্টে যাইতে হবে। আর যদি আদেশ হইতো যে কোনো, তাইলে আমরা জেলা জজের কাছে যাইতে পারতাম। এই পার্থক্যটা মনে রাখবেন। ডিক্রি হইলে হাইকোর্টে যাইতে হবে, যেটা আপিলযোগ্য না। আর আদেশ হইলে আমরা জেলা জজের কাছে যাব। আর সাবসেকশন 2 এ জেলা জজের ডিভিশনের ক্ষমতা ওই একই জিনিস, যে যেসব আদেশের বিরুদ্ধে আপিল চলে না, যে অর্ডার গুলার বিরুদ্ধে আপিল চলে না, সেগুলোর বিরুদ্ধে ডিভিশন আমরা দায়ের করব কার কাছে? জেলা জজের কাছে। আর ওই এক সাবসেকশন 3 তে অতিরিক্ত জেলা জজ কি করতে পারে? ওই ডিভিশনটা করতে পারে, যেগুলো জেলা জজ তার কাছে পাঠাবে। তাহলে এই তিনটাতে আমরা তিনজনের ক্ষমতাটা ধারাবাহিকভাবে মনে রাখবো। এখন একটা কনসেপ্ট পাবো আমরা সাবসেকশন 4 এ, হাইকোর্টের লিভ টু ডিভিশন। মানে ধরেন যে আপনি কি করলেন, এই সিনিয়র সহকারী জজের একটা আদেশের বিরুদ্ধে আপনি চলে গেলেন জেলা জজের কাছে, রিভিশন করলেন। তো জেলা জজ একটা আদেশ দিল, আপনি তারপরে সংক্ষুব্ধ। তো এরকম যদি হয়, আপনি দ্বিতীয় রিভিশনের সুযোগ পাচ্ছেন। এই সাবসেকশন 4 বলতেছে লিভ টু রিভিশন করতে হবে আপনাকে। আদেশের বিরুদ্ধে আপনি কি করতে পারবেন? একটা দরখাস্ত দিবেন। হাইকোর্ট যদি অনুমতি দেয়, তবে অনুমতি দেওয়ার শর্ত হইল আপনাকে দেখাইতে হবে যে এখানে আইনগত একটা বড়সড় ভুল হইছে, যেই ভুলের কারণে সিদ্ধান্তটা ভুল আসছে এবং ন্যায় বিচার ব্যাহত হচ্ছে। এই কন্ডিশনগুলো যদি ফুলফিল করেন, তাইলে আপনার লিভ টু অ্যাপ্লিকেশন গৃহীত হবে, হাইকোর্ট ওই রিভিশনটা শুনবে। তাহলে আমরা এইখানে একটা কনসেপ্ট পাচ্ছি দ্বিতীয়বার রিভিশন করার। আপনি প্রথম রিভিশন দায়ের করছেন জেলা জজে, সেখানে সংক্ষুব্ধ হয়েছেন, হাইকোর্টে সরাসরি রিভিশন না, প্রথমে লিভ টু রিভিশনের দরখাস্ত করবেন, সেটা গৃহীত হলে আপনার স্বাভাবিক রিভিশন চলবে। তাহলে 115টা গুরুত্বপূর্ণ, প্রতিটা সাবসেকশন পড়বেন। আর 5 নাম্বার সাবসেকশন আছে, ওইটা কাজের না, ওইটা যখন আইনটা কার্যকর করছিল তার ব্যাপারে কথা বলছে, ওইটা লাগবে না। তাহলে 1 হচ্ছে হাইকোর্টের ক্ষমতা, 2 হচ্ছে জেলা জজের ক্ষমতা, 3 হচ্ছে অতিরিক্ত জেলা জজের ক্ষমতা, আর 4 হচ্ছে লিভ টু রিভিশন। এরপরে যদি আমরা বলি কয়েকটা সেকশন আছে, ওগুলো আমাদের কোনো কাজের না। সরাসরি আমরা চলে যাব 122। এই যে আমরা পরবর্তী ক্লাসে আদেশ পড়ব, আদেশের ভিতরে রুলস পড়ব। এই রুলসগুলা নর্মালি সংসদে পাস হয় না, ধারার অংশগুলা সংসদে পাস হয়, রুলসগুলা কি করা হয়? সুপ্রিম কোর্ট তৈরি করে। এইটা জাস্ট মনে রাখবেন। তো এই রুলস তৈরি করার জন্য 123 বলতেছে যে 6 সদস্যের একটা কমিটি থাকবে। তাহলে আমরা যে আদেশগুলা পড়ি, ওই আদেশগুলা তৈরি করার জন্য, রুলস সংশোধন করার জন্য 6 সদস্যের কমিটি, যার মধ্যে 3 জন হচ্ছেন সুপ্রিম কোর্টের বিচারক। আর ওইটার মধ্যে এমন একজন থাকবেন যিনি অন্তত 3 বছর যাবৎ জেলা জজ হিসাবে ছিলেন, পরবর্তীতে প্রমোশন পায় হাইকোর্টের বিচারক হয়েছেন, এরকম ব্যক্তি থাকবে একজন। 2 জন থাকবেন প্র্যাকটিসিং অ্যাডভোকেট, যারা হাইকোর্টে প্র্যাকটিস করেন। আর একজন থাকবেন সাবঅর্ডিনেট কোর্টের বিচারক, সিভিল মামলা যিনি দেখেন। তাহলে এই 6টা জিনিস একটু মনে রাখার চেষ্টা করবেন, যে আমরা যে এই রুলসগুলো তৈরি করা হয়, 6 সদস্যের কমিটি মিলে রুলসগুলো তৈরি করে। আর এখানে বলতেছে যে প্রধান বিচারপতি সদস্যদেরকে কি করবেন? নির্বাচিত করবেন। আর তাদের মধ্য থেকে একজনকে প্রেসিডেন্ট বানিয়ে দিবেন। আর যদি প্রধান বিচারপতি নিজে ওই কমিটির সদস্য হইতে চান, তাইলে বাকি 2 জন নিবেন, উনি নিজে প্রেসিডেন্ট হবেন। আর একজন সচিব নিয়োগ করা হবে, যেটা প্রধান বিচারপতি নিয়োগ করে দিবেন। এরপরে 124 বলতেছে যে কমিটিটা, এটা সুপ্রিম কোর্টের কাছে তাদের সংশোধনীটা জমা করবে। জমা করার পর 126 বলতেছে যে প্রেসিডেন্টের কাছে আমরা অ্যাপ্রুভালের জন্য পাঠাবো, যে এই সংশোধনী আনতেছি। এরপরে 127 বলতেছে এটা অফিসিয়াল গেজেটে আমরা গেজেট করে দিব। তো এই হচ্ছে একটা রুলস তৈরি করার প্রক্রিয়া। তাহলে এটা আপনি ছোট করে লিখবেন যে কিভাবে একটা রুলস তৈরি করা হয়। তাহলে 122-এ ক্ষমতা পায়, 122-এ কি পাইলো? রুলস তৈরি করার ক্ষমতা পাইলো। 123-এ আমরা কমিটি গঠন করলাম 6 সদস্যের। 124-এ ওই সদস্যরা সুপ্রিম কোর্টের কাছে তাদের প্রতিবেদন জমা করলো।
তো 126-এ তখন আমরা প্রেসিডেন্টের কাছে পাঠাইলাম তার অনুমোদনের জন্য, আর 127-এ ওইটা অফিসিয়াল গেজেটে গেজেট করে দিলাম। তাহলে এইভাবে 1-2 বার একটু ট্রাই করবেন, দেখবেন যে মুখস্থ রাখার দরকার নাই। আর 128টাতে শুধু এতটুকু মনে রাখবেন যে রুলসগুলা কখনো ধারার বিপরীতে যাবে না। কেমন? যেমন ধরেন যে আমরা সেকশন 35-এ দেখলাম 50,000 টাকা জরিমানা হবে। এখন এমন কোনো রুলস তৈরি করা যাবে না যেখানে 60,000 টাকা জরিমানা হয়, যেখানে 70,000 টাকা জরিমানা হয়, করা যাবে না। মানে ধারার বিপরীতে কোনো রুলস তৈরি করা যাবে না, এইটা হচ্ছে মূল জিনিস। এরপরে চলে যায় আমরা 135-এ বলে যে যারা জজ আছেন, ম্যাজিস্ট্রেট আছেন, এরা যখন আদালতে যাবেন, আদালতে যতক্ষণ থাকবেন, আদালত থেকে বাসায় আসা পর্যন্ত, এই 3টা সময় দেওয়ানি মামলার কারণে এদেরকে গ্রেফতার করা যাবে না। তাহলে আদালতে যাওয়ার সময়, আদালতে থাকার সময়, আদালত থেকে বাসার আসার সময়, এই 3 সময় যে কোনো বিচারক, যে কোনো ম্যাজিস্ট্রেটকে কি করা যাবে না, গ্রেফতার করা যাবে না। আর 135-এ যখন সংসদ সদস্যরা যারা আছেন, যখন সংসদ চলমান থাকবে, সংসদ চলমান হওয়ার 14 দিন পূর্বে, যতদিন চলমান থাকবে 14 দিন পরে দেওয়ানি মামলার কারণে তাদেরকে গ্রেফতার করা যাবে না। তাইলে যে কোনো সংসদ সদস্য যখন সংসদ চলমান থাকবে, ওই সময়টুকু শেষ হওয়ার 14 দিন পর্যন্ত, শুরু হওয়ার 14 দিন পর্যন্ত, এই সময়টাতে কোনো দেওয়ানি মামলার কারণে কোনো সংসদ সদস্যকে বা সংসদীয় কমিটিতে যারা আছেন এদেরকে গ্রেফতার করা যাবে না। এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের রেস্টিটিউশন। এইটাতে আপনি 100% দিয়ে রাখেন। এটা আপনাকে সেকশন নাম্বার জিজ্ঞেস করতে পারে, রেস্টিটিউশন জিনিসটাকে জিজ্ঞেস করতে পারে, রেস্টিটিউশন যদি আপনি না করেন পৃথক মামলা করতে পারবেন কিনা সেটা জিজ্ঞেস করে। তো রেস্টিটিউশনটা ভিতরে যাওয়ার আগে যদি একটা উদাহরণ দিই তাহলে আপনার সহজে বুঝবেন। যেমন ধরেন যে নিম্ন আদালতে আপনার একটা মামলা চলছিল, ওই মামলায় বিভিন্ন ধাপে বিচারকের আদেশে আপনি বিভিন্ন প্রকার কম্পেনসেটরি খরচ জমা করছেন, নানা প্রকার মিন্স প্রফিট জমা করছেন, আদালতের আদেশে জমা করতে হয়েছে, কারণ আপনি মামলায় হেরে গেছেন। পরবর্তীতে আপনি আপিল আদালতে আপিল করছেন, 5 বছর মামলা চলার পর আপনি মামলা জিতছেন। এখন আপনি ডিক্রিটা এক্সিকিউশন কিভাবে করাবেন? পৃথক এক্সিকিউশনের দরকার নেই। আপনি ওই নিম্ন আদালতে, যেই আদালতে আদেশ দিয়ে আপনার থেকে টাকা পয়সা নিয়েছে, যে আদালত আপনার কাছ থেকে খরচগুলো নিয়েছে, সুদ নিয়েছে, ক্ষতিপূরণ নিয়েছে, মিন্স প্রফিটটা আপনার কাছ থেকে আদায় করে নিয়েছে, ওই আদালতের কাছে জাস্ট একটা অ্যাপ্লিকেশন দিবেন। ওই অ্যাপ্লিকেশনটাকেই বলি যে রেস্টিটিউশন, প্রত্যার্পণ, পুনরুদ্ধার, মানে আমার জিনিস আমাকে বুঝায় দেন। এটাই হচ্ছে রেস্টিটিউশন। মানে আদালতে মামলা চলাকালীন কোনো পক্ষের কাছ থেকে বিচারক যে যে জিনিসগুলো অপর পক্ষকে দিয়েছে, পরবর্তী যদি আপিল বা রিভিশনের কারণে মামলার ডিক্রিটা চেঞ্জ হয়ে যায়, তাহলে যার কাছ থেকে আমরা জিনিসগুলো নিলাম উনি পৃথক কোনো মামলা করবেন না, উনি শুধু এই 144-এর অধীনে একটা অ্যাপ্লিকেশন দিবেন। ওই অ্যাপ্লিকেশন পাওয়ার পরে বিচারকের দায়িত্ব হচ্ছে আপনাকে পূর্বের অবস্থায় ফেরাবে, মানে আপনার ক্ষতিপূরণ আপনাকে রিটার্ন করবে, আপনার খরচটা আপনাকে রিটার্ন করবে, আপনার অন্তর্বর্তী মুনাফা আপনাকে ফেরত দিবে। আর সাবসেকশন 2 বলতেছে রেস্টিটিউশন ছাড়া, দরখাস্ত ছাড়া অন্য কোনো মামলা করতে পারবেন না, আপনি কোনো এক্সিকিউশন মামলা করতে পারবেন না। এখানেই এই 144-এর অধীনে দরখাস্তটা দিতে হবে। তাহলে এইখান থেকে আপনাকে মাঝে মধ্যে সেকশন নাম্বারটা জিজ্ঞেস করে। এরপরে 148টা বাস্তব প্র্যাকটিসের ক্ষেত্রে আপনার কাজে আসবে। আমরা ধরেন যে জানি লিখিত জবাব 30 দিনে, নাইলে অতিরিক্ত আরও 30 দিন সময় পাই, ম্যাক্সিমাম আমরা পড়ছি 60 দিনের মধ্যে জমা করতে হয়। তো 148 বিচারককে একটা তার ডিসক্রিশনারি ক্ষমতা দিয়ে বলতেছে, যদি এই সিপিসির অধীনে যত সময়সীমা দেয়া থাক, বিচারক যত সময়সীমা দেয়া থাক, 148-এর অধীনে অ্যাপ্লিকেশন যদি আসে, বিচারক যদি উপযুক্ত মনে করে যেই কোনো সময় এক্সটেন্ড করে দিতে পারে। তাইলে আপনি যদি লিখিত জবাব 30-60 দিনে যদি না দিতে পারেন, 148-এর অধীনে দরখাস্ত দিলে আরও 3 মাসও বাড়ায় নিতে পারবেন, কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে 148 হচ্ছে ইনলার্জমেন্ট অফ টাইম, সময় বৃদ্ধি করে নেওয়া। 149টাকে 2ভাবে পড়তে পারেন। যদি কোনো কোর্ট ফি দাবি বাকি থাকে, আদালত অ্যাট এনি স্টেজ আপনাকে অর্ডার করতে পারে কোর্ট ফি আপনি পরিশোধ করেন, অথবা এইটাকে আপনি কোর্ট ফিটা কিস্তিতেও দিতে পারেন। ধরেন যে আপনি মক্কেল থেকে নিচ্ছেন 46,000 টাকা কোর্ট ফি, আপনার নিজের খরচের দরকার, 30,000 টাকা জমা করছেন, বাকি 149-এর অধীনে একটা অ্যাপ্লিকেশন দিয়ে বসে আছেন যে আমি 1-2 মাস পরে দিব, বিচারক গ্রহণ করলে কোনো সমস্যা নাই।
তাহলে 149 দুই ক্ষেত্রে কাজে লাগাবো। একটা হচ্ছে বিচারক কাজে লাগাবে যদি কোর্ট ফি বাকি থাকে, অ্যাট এনি স্টেজ আপনাকে বলবে কোর্ট ফি জমা করেন। আর এই যে আইনজীবী হিসাবে আপনি এটা কাজে লাগাবেন কিস্তিতে কোর্ট ফি পরিশোধ করার জন্য। এরপরে চলে আসি আমরা 149, আর এটাকে আপনি সিআরপিসি 561 এর সাথে মিলিয়ে নিতে পারেন। মানে ফৌজদারি মামলায় আদালতের ইনহেরেন্ট ক্ষমতা আর দেওয়ানি মামলায় আদালতের ইনহেরেন্ট ক্ষমতা। এখন এইটা আপনি মুখস্থ করার পাশাপাশি একটা জিনিস বুঝেন যে এই অন্তর্নিহিত ক্ষমতা, ইনহেরেন্ট ক্ষমতা মানে কি। ইনহেরেন্ট ক্ষমতা মানে হচ্ছে যে, যেমন ধরেন যে আমরা একটা হাইকোর্ট সৃষ্টি করছি, জেলা জজ সৃষ্টি করছি, সুপ্রিম কোর্ট সৃষ্টি করছি, একটা আইনের মাধ্যমে সৃষ্টি করছি। এখন তাদের কাছে বিভিন্ন আইনে মামলা যায়, রেভিনিউ কোর্টের মামলা যায়, ল্যান্ড সার্ভে মামলা যায়, সাইবার অ্যাক্টের মামলা যায়। ওই মামলায় যেটা বলা থাকে ওই অনুযায়ী তারা বিচার করে। কিন্তু এই 151 বলতেছে যে কোন আইনে কি আছে দেখার বিষয় না, যেই দিন থেকে ওই আদালত প্রতিষ্ঠিত হইল বাই ডিফল্ট তাকে আমরা ন্যায় বিচার করার জন্য একটা ক্ষমতা দিলাম। ওই ক্ষমতাটা কোনো আইন থেকে আসে নাই, কোনো প্রচলিত আইনে দেয় নাই। ওইটা ওই যে আদালতটা গ্রহণ যেদিন থেকে গঠন করছি বাই ডিফল্ট আদালতের অন্তর্নিহিত ক্ষমতা, এটাই হচ্ছে আমাদের এই 151। দেওয়ানি আর ফৌজদারির মধ্যে একটাই পার্থক্য, ফৌজদারি ইনহেরেন্ট ক্ষমতা শুধু হাইকোর্ট প্রয়োগ করতে পারে, আর দেওয়ানিটা যেই কোনো বিচারক প্রয়োগ করতে পারে। সহকারী জজও 151 ধারা প্রয়োগ করতে পারে, কিন্তু ফৌজদারির ক্ষেত্রে কি করতে পারবে না, একজন দায়রা জজ, একজন ম্যাজিস্ট্রেট কখনোই 561 এর ধারা প্রয়োগ করতে পারবে না। আর ফৌজদারি আর দেওয়ানির মধ্যে আরেকটা পার্থক্য হচ্ছে, দেওয়ানির মধ্যে দুইটা কারণে বলতেছে যে ন্যায় বিচারের জন্য, ইন্ড অফ জাস্টিস, ন্যায় বিচার করার জন্য। আরেকটা হচ্ছে টু প্রিভেন্ট অ্যাবিউজ প্রসেস অফ কোর্ট। আদালতের এই কার্যধারাকে কেউ যদি অপব্যবহার করে, অপপ্রয়োগ করে, তাহলে সেইটাকে বন্ধ করার জন্য যে কোনো আদেশ দিতে পারে। আর ফৌজদারির ক্ষেত্রে আমরা জাস্ট এই দুটাই আছে, ওইটার পাশাপাশি আরেকটা দেওয়া আছে যে আদালতের যে কোনো আদেশকে কার্যকর করার জন্য যে কোনো প্রকার পন্থা অবলম্বন করার আদেশ দিতে পারে। তাহলে আপনি যখন আদালতের ইনহেরেন্ট ক্ষমতা পড়বেন, দুইটাকে পাশাপাশি মিলিয়ে পড়বেন যে 151 561 দুটার মধ্যে মোটামুটি থিম একই রকম। পার্থক্য হচ্ছে সিআরপিসি হইলে শুধু হাইকোর্ট পারবে, সিপিসির অধীনে হইলে সবাই পারবে। সিপিসির মধ্যে আমরা দুইটা পাবো, সিআরপিসিতে তিনটা পাবো, এতটাই পার্থক্য, আর কিছু না। এরপরে 152টা মনে রাখবো, যদি আমাদের কোনো প্রকার রায়, কোনো প্রকার জাজমেন্ট, কোনো প্রকার অর্ডারে গাণিতিক ভুল, করণিক ভুল, অ্যাক্সিডেন্টাল স্লিপ, অমিশন হয়, তাহলে এইগুলোর জন্য একটা 152 অধীনে অ্যাপ্লিকেশন দিলেই ওইটা সংশোধিত হয়ে যাবে, কোনো টেনশন নাই। যেমন ধরেন যে 50 লাখ টাকার আদেশ হওয়ার কথা ছিল, বিচারক ওই 50 লিখতে সেখানে 5 লাখ লিখে অর্ডার দিয়ে দিয়েছে। তো এটা আপনি চাইলে নিজে 50 লিখে চলবে না, আপনাকে আবার 152 অধীনে অ্যাপ্লিকেশন দিতে হবে যে স্যার এখানে গাণিতিক ভুল হয়েছে, তখন উনি ঠিক করে দিবেন। আদালত চাইলে নিজে থেকে 152 ধারা প্রয়োগ করে তার কাছে যদি চোখে পড়ে উনি ঠিক করতে পারেন, অথবা সংক্ষুব্ধ পক্ষ আবেদন করবে, তখন ওইটা ঠিক হবে। 153 জেনারেল পাওয়ার টু অ্যামেন্ড, এটা হচ্ছে যে আরজি দায়ের থেকে জাজমেন্ট পর্যন্ত, মানে ডিক্রি পর্যন্ত, অ্যাট এনি স্টেজ আমরা যে বারবার কি করি, আরজি পরিবর্তন করি, বাদী বিবাদী যুক্ত করি, তো এইগুলার ক্ষমতা দিচ্ছে 153। বলতেছে যে সাধারণ সংশোধনের ক্ষমতা, কি কারণে প্রক্রিয়াগত ত্রুটি বা ভুল সংশোধন করা যেতে পারে, উদ্দেশ্যটা হচ্ছে যাতে সঠিকভাবে ইস্যু গঠন করা যায় এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া যায়। মানে যেমন ধরেন যে বাদী মারা গেছে, এখন যদি বাদীকে আমরা যুক্ত না করি তাহলে আদালত সিদ্ধান্ত নিতে পারবে না। আপনি আরজি সংশোধন করবেন, আপনি ধরেন যে আগে শুধু দখল উদ্ধার চাইছেন, এখন মনে হইলো মিনস প্রফিটও দাবি করবেন, আপনি অ্যাট এনি স্টেজ কি করতে পারেন, আপনি আবেদন করতে পারেন আরজিটা সংশোধন করবেন। এখন বিচারক যদি মনে করে যে হ্যাঁ সংশোধন করলে ভালো হবে, একটা কমপ্লিট জাস্টিস পাওয়া যাবে, আপনাকে অ্যাপ্রুভালটা দিতে পারে। তাহলে আমাদের এখানে 153 হচ্ছে জেনারেল পাওয়ার, মামলা দায়ের থেকে নিয়ে ডিক্রি দেওয়া পর্যন্ত যে কোনো জিনিস সংশোধন। আর 152 হচ্ছে জাজমেন্টের মধ্যে যদি কোনো করণিক ভুল, গাণিতিক ভুল, অ্যাক্সিডেন্টাল স্লিপ, অমিশন থাকে ওগুলো সংশোধনের জন্য। আর 151 হচ্ছে আদালতের অন্তর্নিহিত ক্ষমতা। তো এইটা ছিল টোটাল আমাদের ধারার অংশ। আশা করি এইটুকু যদি আপনারা আয়ত্তে নিতে পারেন, মোটামুটি 6 মার্ক এখান থেকে নিশ্চিত। বাকি 14 মার্কের জন্য আমাদের এই আদেশগুলো পড়তে হবে। আদেশগুলো টোটাল আমরা 3টে ক্লাসে শেষ করব ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ, যদি প্রশ্ন থাকে বলতে পারেন।
জি, পারমিশন দেওয়া আছে, যদি প্রশ্ন থাকে বলতে পারেন। তো অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন তাহলে।